কেমন আছেন প্রিয়জন? আজকের পর্বের শুরুতেই আপনাদের জন্য ৩টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, শেষ কবে চিঠি লিখেছেন? দ্বিতীয় প্রশ্ন, জীবনে কখনো কি চিঠি লিখেছেন? তৃতীয় প্রশ্ন, কখনো কি চিঠি দেখেছেন? এই ৩টা প্রশ্ন আসলে ৩টা প্রজন্মের জন্য ছিল। প্রথম প্রশ্ন ছিল 80s এর যুগের Gen X দের জন্য, যারা আসলে চিঠি লিখে অভ্যস্ত ছিল, তারা শেষ কবে চিঠি লিখেছেন? দ্বিতীয় প্রশ্ন ছিল মিলেনিয়ালদের জন্য, তার মানে 90s কিডসের জন্য, যে তারা জীবনে কখনো কি চিঠি লিখেছে? এবং তৃতীয় প্রশ্ন ছিল জেন জি, মানে এই জেনারেশনের জন্য, তারা কি আদৌ কখনো চিঠি দেখেছে? এখন সবাই বলতেই পারেন। তো আমরা সবাই তো জীবনে বাংলার দ্বিতীয় পত্রের মধ্যে পিতার কাছে টাকা চাহিয়া পত্র লিখেছি। তো চিঠি তো সবাই লিখেছি। আমি ওই চিঠির কথা বলছি না। আমি বলছি রিয়েল চিঠির কথা। যে চিঠিতে লিখা থাকতো হৃদয়ের সব আবেগ গাথা, সেই চিঠির কথা বলছি। আজকাল ডিজিটাল যুগ, যোগাযোগের জন্য এখন অনেক কিছু লিখতেও হয় না। ডিরেক্ট একটা কল দিলে, ভিডিও কলে পৃথিবীর অপর প্রান্তের মানুষটাকেও দেখা যায়। কিন্তু এক সময় এসব শুধু স্বপ্ন ছিল। তখন প্রিয় মানুষের কথা শোনার জন্য, তার মনের অভিব্যক্তি জানার জন্য দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করতে হতো। যদিও যোগাযোগে অনেকটাই ডিলে হতো, কিন্তু একটা চিঠি যখন আসতো, তখন মনের সব কষ্ট মুছে যেত। আজকের এই বিশেষ পর্বে আমরা কথা বলবো সেই চিঠি লেখার দিনগুলো নিয়ে। তাই চলুন কথা না বাড়িয়ে গল্প বাড়াই। চিঠি নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে চিঠির আবেগ নিয়ে। চিঠি কেন আবেগের এত বড় একটা অংশ ছিল সেটা আগে বুঝতে হবে। আপনি চিন্তা করে দেখেন সেই সময়কার কথা, যখন যেই ব্যক্তি চিঠি লিখছে সে জানে না তার প্রিয়জনের কাছে কবে পৌঁছাবে সেই চিঠি, সেই প্রিয়জনের কাছে কবে পৌঁছাবে তার মনের কথাগুলো। এবং যে চিঠি পাবে সে হয়তো অপেক্ষা করে আছে তার প্রিয়জনের চিঠি, সেও জানে না কবে সে চিঠি আসবে। হঠাৎ করে ডাক পিয়নের সাইকেলের ক্রিং ক্রিং বেল, এবং যে চিঠি পাচ্ছে তার নাম ধরে ডাকা হচ্ছে, অমুক কি বাসায় আছেন, আপনার একটি চিঠি এসেছে। মুহূর্তের মধ্যেই যেন মনের আকাশে ঈদের চাঁদ উদিত হয় এবং আনন্দের জোয়ারে মন তখনই ভেসে যায়। সে এখনো জানে না চিঠিতে কি লেখা আছে, কিন্তু সে জানে তার প্রিয়জন চিঠি পাঠিয়েছে। চিঠির যে সাদা ক্যানভাস রয়েছে, সেই সাদা ক্যানভাসে মনের অনুভূতিগুলো কলমের কালিতে আলপনার মতো করে আঁকা হতো, এবং সেই প্রিয়জন সেই চিঠি পড়ে তার কখনো আবেগান্বিত হয়ে তার চিঠির চোখের জল সেই চিঠিতে চলে আসতো, কখনো আনন্দে, কখনো বিরহে। মজার ব্যাপার হচ্ছে, এখন যদি আমরা আমাদের কোনো প্রিয়জনের সাথে কথা বলি, ফোনে কথা বলি, ভিডিও কলে কথা বলি, তখন সেই জিনিস না, ওইখানে যদি খুব ভালো কোনো মুহূর্ত, স্মৃতিময় কোনো মুহূর্ত হয়, এই মুহূর্তটা কিন্তু আরেকবার রিপিট করা যাবে না। চিঠিতে সেই অনুভূতি রিপিট করা যেত, একবার না, বারবার রিপিট করা যেত। তাই তো মানুষজন সযত্নে রেখে দিত সেই চিঠি। চিঠি শুধু যোগাযোগের মাধ্যম ছিল না, সেটা ছিল অনুভূতির এক সিন্দুক, যেই সিন্দুক খুললেই মুখের কোণে হাসি চলে আসে। তাই চিঠি এতটা স্পেশাল ছিল। তাই মানুষজন চিঠির জন্য দিনের পর দিন অপেক্ষা করে বসে থাকতো, এবং চিঠি যখন আসতো তখন একটা উৎসব তৈরি হয়ে যেত নিজের মনের ভেতর। তাই চিঠি ছিল এত স্পেশাল, এবং তাই তো চিঠি এত এত ব্যবহার করা হতো। এর বাইরে চিঠি লেখার উপকরণও কিন্তু অনেক স্পেশাল ছিল। মানুষজন দেখা যেত চিঠি লেখার জন্য অনেক সুন্দর সুন্দর রাইটিং প্যাড তখন ইউজ করতো, সুন্দর সুন্দর কলম ইউজ করতো, যাতে ওখানে খুব ভালো করে লেখা হয়। অনেক প্যাড তো এরকম ছিল যে বিশেষ করে প্রেমপত্র, প্রেমিক প্রেমিকারা তাদের প্রেমপত্র লেখার জন্য সুগন্ধি রাইটিং প্যাড ইউজ করতো, যাতে চিঠি খোলার সাথে সাথেই একটা সুগন্ধি তাকে স্পর্শ করে।
আপনি চিন্তা করেন, ছোট্ট একটা কাগজ, সেইটা শুধু মনের কথা বলছে না, সেই কাগজে রয়েছে প্রিয়জনের স্পর্শ। এটা যে অনুভূতির কি আলোড়ন, এটা আসলে বলে বোঝানো যাবে না। তাই তো চিঠি এতটাই স্পেশাল ছিল। আমার হাতে যে খামটি দেখছেন, এটি ছিল সেই চিঠির খাম। এই হলুদ খামেই আমাদের অনুভূতি পৌঁছে যেত আমাদের প্রিয়জনের কাছ থেকে। দুঃখের বিষয় হচ্ছে এই, আমি ঢাকা শহরে গত মাসে অনেকগুলো পোস্ট অফিসে এই খাম খুঁজেছি। কিন্তু এই খাম নাকি এখন ঢাকার পোস্ট অফিসগুলোতে খুঁজে পাওয়া যায় না। চিঠি কত স্পেশাল ছিল, কত খবর আসতো চিঠির মাধ্যমে। এখন যেমন হচ্ছে, আপনি যদি কোনো চাকরিতে ইন্টারভিউ দিতে চান, কোনো জায়গায় সিভি ড্রপ করেন, আপনার কনফার্মেশন গুলো, আপনার ইন্টারভিউ এর কথাগুলো সবকিছু কিন্তু আপনার ইমেইলে চলে যায়। কিন্তু তখন কিন্তু চিঠির মাধ্যমে আসতো। তো চিন্তা করেন, যেই ছেলেটা অনেকদিন বেকার রয়েছে, তার নামে যখন চিঠি আসতো, তার নামে যখন একটা তার চাকরির অফার লেটার আসতো চিঠির মাধ্যমে, এবং সেই চিঠিটা যখন তার হাতে না পড়ে তার বাবার হাতে পড়তো, সেই যে খুশি, সেই যে আনন্দ, এটা আসলে কোনো কিছুর সাথে বোঝানো যাবে না। এটা কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। এবং চিঠির মধ্যে অনেক বেশি স্পেশাল থাকতো হচ্ছে, যাদের আত্মীয়স্বজন বাইরে থাকে, ওই বাইরে থেকে যে চিঠিগুলো আসতো। আমার এখনো মনে আছে, আমি যখন খুব ছোট প্রাইমারি স্কুলে পড়ি, তখন আমার মামা ছিলেন একজন। তিনি হচ্ছে মালয়েশিয়ায় থাকতেন। সো মালয়েশিয়া থেকে যখন চিঠি আসতো, দেখা যেত ৩ মাস ৪ মাস পরে আমার আম্মুর নামে। ওইগুলো অনেক স্পেশাল থাকতো। এই চিঠির কিছু স্পেশাল জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি। মজার কথা হচ্ছে, সেখানে একটা চিঠি থাকতো না। সেখানে কয়েকটা চিঠি থাকতো। দেখা যেত মামা একটা চিঠি পাঠাতো আম্মাকে। ওই চিঠিটা সবচেয়ে বড় হতো। একটা চিঠি পাঠাতো আব্বুকে। সেখানেও অনেক কিছু লেখা থাকতো। কিন্তু সবচেয়ে স্পেশাল পার্ট ছিল মনে হয় আমার জন্য লেখা চিঠিটা। খুব ছোট্ট একটা চিঠি থাকতো। খুব বেশি কিছু লেখা না। শুধুমাত্র কুশলাদি বিনিময়ে যাতে আমি ভালো করে পড়াশোনা করি, এরকম। এই ৩-৪ লাইনে ভালোবাসার যে এক বহিঃপ্রকাশ, সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। সেটা ভিডিও কলেও প্রকাশ করা যাবে না, কথায়ও বোঝানো যাবে না। এতটাই ভালোবাসা ছিল। এবং দেখা গিয়েছে ওই ৫ লাইনের চিঠি আমি ২৫ বার পড়েছি তখন। এবং সেই চিঠিগুলো যত্নে আমরা রেখে দিতাম। রেখে আমারও যখন ইচ্ছা হতো, তখন এগুলো খুলে আবার এই চিঠি পড়তাম। এরকম অসাধারণভাবে চিঠি পড়া হতো। এবং বিদেশ থেকে আসা চিঠির সাথে শুধুমাত্র চিঠি লেখা থাকতো না, আরো কিছু থাকতো। এর মধ্যে সবচেয়ে বিশেষ জিনিস থাকতো যেটা, সেটা হচ্ছে ছবি। এখন তো যারা বাইরে থাকে তাদেরকে ভিডিও কল করলেই আমরা তাদের আশেপাশের পরিবেশ, প্রকৃতি সবকিছু দেখতে পারি। তখন তো সেই ব্যবস্থা ছিল না। তাই যারা বিদেশ থাকে তারা চিঠির সাথে অবশ্যই, এবং তাদেরকেও যেহেতু দেখতে পাচ্ছি না, তারা অবশ্যই তাদের ছবি পাঠাতো। তারা এখন কেমন আছে, তাদের পারিপার্শ্বিকতা। সো আমার এখনো মনে আছে, সেই ছোট্টবেলায় সেই মামার পাঠানো ছবিতে আমি ১ম মালয়েশিয়া দেখেছিলাম। এই অনুভূতি অসাধারণ। এভাবে চিঠি ভিন্ন অনুভূতির এক সংমিশ্রণ ছিল, এবং চিঠির সাথে সম্পৃক্ত প্রত্যেকটা জিনিস অনেক বেশি হৃদয় নিংড়ানো এবং হৃদয়ের কাছের ছিল। তার মধ্যে অন্যতম ছিল চিঠির ডাকপিয়ন। আমরা আমাদের এলাকায় প্রায় প্রতিদিনই দেখতাম ডাকপিয়ন চলে এসেছে। অনেকে চিঠির জন্য অপেক্ষা করছে। তারা তখন অনেকে বলতো যে, "ভাই, আমার কি কোনো চিঠি আছে?" তখন সে বলতো, "না, আপনার হয়তো চিঠি নাই।" তার মনটা একটু খারাপ হতো। এভাবে দিনের পর দিন যেতে যখন তার চিঠিটা আসলেই চলে আসতো, তখন কিন্তু তার আনন্দ আকাশে পৌঁছে যেত। এরকমই অসাধারণ ছিল 80s and 90s এর চিঠি লেখার দিনগুলি। চিঠি যে সবসময় শুধু সুখের অনুভূতিই হতো, ব্যাপারটা কিন্তু তা নয়। চিন্তা করুন তো, ওই সিচুয়েশনের, যখন কোনো প্রবাসে থাকা ব্যক্তি চিঠির মাধ্যমে জানতে পারতেন তার বাবা, মা অথবা কোনো প্রিয়জন মারা গিয়েছেন। তার হাতে চিঠিটা যখন পৌঁছেছে, তখন সেই মানুষ তো ইতিমধ্যে পৃথিবী ত্যাগ করেছেই। তার জানাজা, তার কবর সবকিছু হয়ে গিয়েছে। সেই যে কষ্টটা, সেই ব্যথা, তার পরিমাপ এই পৃথিবী ধারণ করতে পারবে না। এর থেকেও কষ্টদায়ক মনে হয় কোনো মানুষের লেখা শেষ চিঠি পড়া। আপনারা যদি সেই অনুভূতিটা নিতে চান, একটা বই রয়েছে, ৭১-এর চিঠি। ওই চিঠিগুলো পড়বেন,
দেখবেন আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। কতটুকু আবেগ, কতটুকু কষ্ট ছিল সেই চিঠিগুলোতে। আমি আপনাদের সামনে আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের লেখা শেষ চিঠির কিছু অংশ বিশেষ পড়ে শোনাচ্ছি। মতিউর রহমান সাহেব লিখেছিলেন, আমার কন্যারা যদি কখনো জিজ্ঞেস করে বাবা কেন আমাদের ফেলে চলে গেছে, তুমি তাদের বলবে তোমাদের বাবা তোমাদের অন্য এক মার টানে চলে গেছে, যে মাকে তোমরা কখনো দেখনি। সে মার নাম বাংলাদেশ। মিলি, আমি দেশের ডাককে উপেক্ষা করতে পারিনি। আমার দেশের জন্য ছুটে না গেলে আমার মানব জন্মের নামে সত্যিই কলঙ্ক হবে। আমি তোমাদের যেমন ভালোবাসি, তেমনি ভালোবাসি আমাকে জন্ম দেওয়া দেশটাকে, যে দেশের প্রতিটা ধুলোকণা আমার চেনা। আমি জানি সে দেশের নদীর স্রোত কেমন, একটি পুঁটি মাছের হৃৎপিণ্ড কতটা লাল, ধান খেতে বাতাস কিভাবে দোল খেয়ে যায়। এই দেশটাকে হানাদারেরা গিলে খাবে, এটা আমি কি করে মেনে নিই? আমার মায়ের আঁচল শত্রুরা ছেড়ে নেবে, এটা আমি সহ্য করব কিভাবে? মিলি, আবার ফিরবো আমি। আমাদের স্বাধীন দেশের পতাকা বুক পকেটে নিয়ে ফিরব। দুঃখের বিষয়, সেই যাত্রাই বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের শেষ যাত্রা হয়। বুক পকেটে স্বাধীন দেশের পতাকা নিয়ে তার আর ফেরা হয় না। স্মৃতি হিসাবে রয়ে যায় তার স্ত্রী নিধিকে লেখা তারই শেষ চিঠি। সুপারস্টার সালমান শাহ বলেছিলেন, ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। সামনে 21 সেপ্টেম্বর আন্তর্জাতিক চিঠি দিবস। এই চিঠি দিবসে হোক না প্রিয়জনের জন্য চিঠি লেখা। মনের অনুভূতি তো অনেকভাবেই পাঠিয়েছেন প্রিয়জনকে, এবার না হয় সাদা কাগজে হাতে লিখে কথা নিজের মনের অনুভূতি, এবং তাতে হয়তো প্রিয়জনের মুখে একটু এক্সট্রা হাসি ফুটবে। ডাক বিভাগের কোনো এক অফিসে আমি দেখেছিলাম যে চিঠি লিখুন, কারণ ইহা স্থায়ী। তাই আপনার অনুভূতিগুলো স্থায়ীভাবে থেকে যাক আপনার প্রিয়জনের কাছে। তাই আসুন না আমরা চিঠি লেখার অভ্যাস করি। প্রিয়জনের স্পেশাল কোনো ডেতে, তাদের জন্মদিন, তাদের বিবাহবার্ষিকী, অথবা তাকে জাস্ট মনের কথাগুলো বলার জন্য মাঝে মাঝে চিঠি লেখার চর্চাটা কিন্তু করাই যায়। তাহলে এই অনুভূতিগুলো আমাদের হৃদয়ের সাথে সাথে আমাদের এই দৈনন্দিন জীবনেও কিন্তু থেকে যাবে বছরের পর বছর। ভিডিও কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না, এবং আপনাদের জীবনে চিঠি নিয়ে যদি আপনাদের মেমোরিজ থাকে, সেই মেমোরিজগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করবেন। নতুন আরেকটি পর্ব নিয়ে সামনের সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত কথা বলা চলো, গল্প বলা চলো।